ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশে পাশ করা এতটা কঠিন না যতটা কঠিন আমাদের শুনতে মনে হয়। 100 জনের মধ্যে 90 জন ফেল করতেছে ইংলিশে। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি ইংলিশ আসলে এতটা কঠিন না, তোমার চান্স হবে। আমি বলছি তোমার চান্স হবে, তোমার সব জানা লাগবে না, অল্প জানো কিন্তু সঠিক জানো এবং কিভাবে প্রশ্ন সলভ করতে হয় এটা শেখো। ঠিক আছে, ভয় পাওয়া যাবে না। ইউ নিড লেস দ্যান 1 মিনিট টু সলভ দিস অ্যান্ড দিস ওয়ান টু, রাইট? আর প্রথমটাও তোমার সময় লাগছে এই তিনটা, বলো তুমি এই তিনটা যদি তুমি বুঝে থাকো তাহলে সলভ করতে 3 মিনিট লাগবে না আমার মনে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ও সি ইউনিটে, অর্থাৎ মানবিক ও ব্যবসায় শিক্ষা ইউনিটে যারা ইংরেজিতে পাশ করে তারাই চান্স পায়, এমন একটা কথা আমরা সবাই জানি, এটা আমরা সচরাচর শুনি, তাই না? আর তুমি ইংলিশে ফেল করছো, তুমি কত ভালো জিকে পারো, কত ভালো বাংলা পারো, কোনো বিষয় না, এটা কোনো ফ্যাক্টই করে না। 100 জনের মধ্যে 90 জন ফেল করতেছে ইংলিশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আমরা বিগত 5, 10, 15 যত বছরের কথাই বলি, ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে ইংলিশে। এটা নিয়ে কারো দ্বিমত থাকার কথা না, কারণ এটা হচ্ছে প্রমাণিত। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি ইংলিশ আসলে এতটা কঠিন না, যে এত স্টুডেন্ট এত পরিশ্রম করতেছে স্টিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশে পাশ করতে পারতেছে না, তারা কি মেধাবী না? তারা কি পরিশ্রম করতেছে না? তারপরেও পারতেছে না, না জানি কত আহামরি কঠিন। কিন্তু ভাই বিশ্বাস করো, আমি বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ এত কঠিন না যত কঠিন আমাদের কাছে লাগে। সেটাই আমি আজকে প্রমাণ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করার মাধ্যমে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের ইংলিশ প্রশ্ন সলভ করার মাধ্যমে আমি তোমাদের সামনে এটা প্রমাণ করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ এত কঠিন আসে না যতটা আমাদের কাছে মনে হয়, রাইট? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 2024-25 সেশনের 15টা ইংলিশ এমসিকিউ আমরা সলভ করব। উইদাউট এনি ফার্দার টকিং, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। ওকে, সো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। আর আমাকে হচ্ছে যে অনেকেই চিনেন অথবা চিনেন না, চেনো অথবা চেনো না, আমি তানজিমুল ইসলাম প্লাবন, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বাই দ্য ওয়ে আমি নিজে হচ্ছে এই প্রশ্নে পরীক্ষা দিয়েছিলাম 2024-25 সেশন আমার। তো যেহেতু আমি এটা সলভ করাচ্ছি, দ্যাট মিনস আমি নিজের পরীক্ষা যেভাবে যেই চিন্তাগুলো করে দিয়েছিলাম অ্যাজ এ স্টুডেন্ট, ওই চিন্তা থেকে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। অর্থাৎ যখন কোনো সিনিয়র টিচার প্রশ্ন সলভ করে, তারা এক্সপিরিয়েন্স থেকে করে, অনেক পড়ালেখা করে অবশ্যই ওনারা হচ্ছে যে ভালো ক্লাস দেয়। কিন্তু আমি আজকে যে প্রশ্নটা সলভ করব ইংলিশ প্রশ্ন, এটা আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম এবং এই পরীক্ষার পাশ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আমি পড়ালেখা করতেছি। তো আমি ওই সিচুয়েশন গুলো থেকে সলভ করার চেষ্টা করব পরীক্ষার হলে, একদম রুমের মধ্যে বসে আমি কোন কোন জিনিসগুলা মাথায় আসছিল, কিভাবে সলভ করছিলাম, এইগুলো আমি হচ্ছে যে তোমাদেরকে ওই সময় বলতে থাকবো। দ্যাট মিনস তোমরা ভালোভাবে ফিল করতে পারবা অ্যাজ ইউ আর স্টুডেন্ট নাও, তাই না? যে প্রশ্ন আসলে আসলে মাথায় কি আসে, তখন মাথাটা কিভাবে ঠান্ডা রাখা লাগে, কি চিন্তা করতে হয়, সঠিক উত্তর কিভাবে বের করে নিয়ে আসতে হয়। ঠিক আছে, তো আশা করি একটা ভালো ক্লাস হবে ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্নে বলতেছে মেনি পিপল ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ, তারপরে একটা গ্যাপ আছে, এটা আমাদের গ্যাপ নাম্বার 1 এ, এটা হচ্ছে যে বি। তো দুইটা গ্যাপ যেহেতু আছে, আমাদের একটার সাথে আরেকটার রিলেটিভিটি থাকবে। তো হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, অর্থাৎ এখানে একটা সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে দুইটা গ্যাপ রয়েছে। এই যে এখানে পিপল এর পরে রয়েছে আর এখানে রয়েছে হুইচ এর পরে। এবং দেখো আমাদের 4টা অপশন আছে, আমরা 4টা অপশন যদি দেখি, স্প্রেড, আইডেন্টিফাই, আর স্প্রেডিং, আইডেন্টিফাইড, স্প্রেড, ক্যান বি আইডেন্টিফাইড, আর স্প্রেড, ইজ বিং। অর্থাৎ দেখো তোমরা এখানে সবগুলো কাইন্ড অফ সিমিলার, এখানে অন্য কোনো ওয়ার্ড কিন্তু নাই। আমরা এতদিন ইন্টারমিডিয়েট পর্যন্ত যখন এমসিকিউ সলভ করছি তখন হয় কি, অবশ্যই কনফিউজিং হয় এমসিকিউ গুলা, রাইট? বাট ওয়ার্ড গুলো আলাদা থাকে। কিন্তু এখানে দেখো প্রত্যেকটাই সিমিলার ওয়ার্ড, স্প্রেড থেকেই সবগুলো আসতেছে। তার মানে এটা তোমাকে আরো বেশি ডিফিকাল্ট করে দিয়েছে যে স্প্রেড তো হবে এটা আমি জানি, বাট স্প্রেডের কোন ফর্মটা হবে, রাইট? তো দেখি আমরা কি আছে, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। আমরা যদি এটাকে একটা সেন্টেন্স ধরি এবং পরে আরেকটা আছে সেটা হচ্ছে হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। আচ্ছা, তো প্রথম সেন্টেন্সটা আমি যদি এই পর্যন্ত ধরি, এই যে এই পর্যন্ত আমাদের একটা সেন্টেন্স আছে, দেখো তো এখানে কোনো ভার্ব আছে নাকি? তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখা লাগবে,
আমরা যখন ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ফাইন্ডিং আউট ভার্ব। তুমি ভার্ব এবং সাবজেক্ট যদি বের করতে পারো তাহলে তোমার জন্য ওইখানে 50%, আমি বলবো 70% সহজ হয়ে যাবে। তো প্রথম সেন্টেন্সটা আমাদের যে আছে, এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভার্ব আছে? মেনি পিপল, এটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট, তাই না? এটা তো আমাদের সাবজেক্ট। তারপরে হচ্ছে যে ফেক নিউজ, ফেক অ্যাডজেক্টিভ, নিউজ হচ্ছে যে নাউন। আচ্ছা, এইখানে মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে যে কোনো ভার্ব নাই, তোমাদের কোনো ডাউট আছে? সোশ্যাল মিডিয়া, অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়াও এখানে একটা জায়গা বোঝাচ্ছে যে কোথায় এই ফেক নিউজ গুলো পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে কোনো ভার্ব নাই, তো অবভিয়াসলি আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে এই প্রথম গ্যাপটার জন্য, ঠিক আছে? তো দেখি আমাদের প্রথম অপশনগুলোতে কি আছে। প্রত্যেকটাই ভার্ব আছে। এই যে আরো কমপ্লিকেটেড হয়ে গেল। এখন আমাকে দেখতে হবে সাবজেক্ট কি আছে এবং এটা কোন টেন্সে আছে, ঠিক আছে? আমরা ভার্ব খুঁজতেছি, প্রত্যেকটাই ভার্ব আছে। দেখো এই যে প্রত্যেকটাই ভার্ব আছে, এই প্রত্যেকটাই প্রথমগুলো ভার্ব, ভার্বের বিভিন্ন ফর্ম আর কি। স্প্রেড রয়েছে, এটা হচ্ছে যে আমাদের V1। তারপরে রয়েছে আর স্প্রেডিং, এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বা কন্টিনিউয়াস যেটাই বলো। তারপরে রয়েছে স্প্রেড, এটাও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তারপরে আর স্প্রেড, অর্থাৎ প্রত্যেকটা যেহেতু ভার্ব, এখন আমাকে টেন্সটা ফাইন্ড আউট করতে হবে যে এখানে কোন টেন্স বসবে। আচ্ছা, আমরা কি এটা জানি যে যেটা হচ্ছে আমাদের জেনারেল স্টেটমেন্ট, এমন জেনারেল স্টেটমেন্ট টাইপের সেন্টেন্সে আমরা কোন টেন্স ইউজ করি? হ্যাঁ, আমরা তো জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন মেনি পিপল ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, আর এখানে স্প্রেড মানে আমরা তো জানি ছড়াই। তো সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ যে ছড়ানো হয়, এটা একটা জেনারেল স্টেটমেন্ট না? অনেকে ছড়ায়, মানে অহরহ আমরা দেখতেছি ফেক নিউজ। তো এটা যেহেতু একটা জেনারেল স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় কি দিই? প্রেজেন্ট, কি দিই বলতো? প্রেজেন্ট ইনডিফিনাইট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমাদের এখানে হয়, তাহলে এই আর স্প্রেডিং হবে না, কারণ এটা কন্টিনিউয়াসে আছে। তারপরে শুধু স্প্রেড হইতে পারে, আর স্প্রেড এটাও হবে না, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো আমাদের অক্সিলারি আসে না। তার মানে এই দুইটা অপশন তুমি না, পরেরটা না দেখেও কেটে দিতে পারো। কেন? কারণ প্রথমটাই তো মিলে নাই। এখন তোমার কাছে আছে এইটা এবং এইটা, অর্থাৎ এ এবং সি। এখানে স্প্রেড রয়েছে, এখানে স্প্রেড রয়েছে। তো আমাদের দুইটা অপশন বাদ, মানে আমাদের 50% কাজ শেষ। এখন দুইটা যে বাকি আছে, এই দুইটার মধ্য থেকে আমাদের পিক করতে হবে। এরপরে আমরা হেল্প নেব হচ্ছে সেকেন্ড সেন্টেন্সের। বিফোর দ্যাট তোমরা আরেকবার রিপ্লে করতে পারো এই আমার ক্লাসটা, আরেকটু 10 সেকেন্ড ব্যাক করে দেখতে পারো যে কেন আমি এই জায়গাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিলাম। আমি কিন্তু বলেছি যে জেনারেল স্টেটমেন্ট যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে হয়ে থাকে, এমন সেন্টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন এই যে পিপল, মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, এই সেন্টেন্সটা অর্থ কি? যে বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়াচ্ছে, তাই না? তো এইটা আমাদের ক্লিয়ার, প্রথম সেন্টেন্স আমাদের ক্লিয়ার। এবং প্রথম সেন্টেন্স ক্লিয়ার করার সময় আমরা অলরেডি বুঝছি যে এখানে প্রথম অপশনটা ভুল আছে দুইটা, এই জন্য দুইটা বাদ। এখন এটা পুরোটা কেটে দিলাম যাতে আর কনফিউশন না থাকে। আমাদের এই দুইটার মধ্যে অ্যান্সার হবে হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। অর্থাৎ এই হুইচ অর্থ কি? যেটা, কোনটা? এই যে ফেক নিউজ যে ছড়ানো হচ্ছে পুরো বিষয়টাকে বলছে, এই যে পুরো বিষয়টাকে বলছে। এটা তো একটা জেনারেল স্টেটমেন্ট, রাইট? যে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়ানো হয়, এটা একটা জেনারেল স্টেটমেন্ট না? এই স্টেটমেন্ট অর্থাৎ এটাকে রিপ্লেস করছে কি? হুইচ দিয়ে। এখানে হচ্ছে যে বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, অর্থাৎ এই যে ইনফরমেশন, যে ইনফরমেশনটা আমাদের ফেক ভাবে ছড়ানো হচ্ছে, এটা কিভাবে আমাদের কি করা যায়? আইডেন্টিফাইড, মানে চিহ্নিত করা যায়, তাই না? অর্থাৎ একটা নিউজ যেটা তোমার মনে হচ্ছে যে এটা সঠিক নাকি ভুল, ঠিক আছে, এই জিনিসটা কিভাবে চিহ্নিত করা যায় বা আইডেন্টিফাই করা যায়? ওই নিউজটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে যমুনা টিভি থেকে আসছে নাকি আনোয়ার টিভি থেকে আসছে, সোর্স অফ ইনফরমেশন, রাইট? তো এখানে হচ্ছে যে হুইচ ড্যাশ বাই চেকিং, মানে এখানে আমাদের বুঝতে পারছি আইডেন্টিফাই হবে। আইডেন্টিফাই ভার্বটা আসবে, হুইচ আইডেন্টিফাই বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। এখন দেখো যে আমাদের কিন্তু এখানে রয়েছে আইডেন্টিফাই আর এখানে রয়েছে ক্যান বি আইডেন্টিফাইড, তো আমাদের কোনটা হবে? এই যে ফেক নিউজটা বা নিউজটা ফেক নাকি সঠিক, এটা আইডেন্টিফাই নিউজ কি নিজে নিজে হইতে পারে? পারে না তো, মানুষে করে। তো এটা আমাদের অ্যাক্টিভ ফর্মে না হয়ে কি হবে? প্যাসিভ ফর্মে হবে, ক্যান বি আইডেন্টিফাইড, ঠিক আছে? সামনে একটা আসবে কি? ক্যান বি আইডেন্টি, এই যে ফাইড,
ঠিক আছে, তাহলে কি আমরা বুঝতে পারছি হুইচ ক্যান বি আইডেন্টিফাইড বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। অর্থাৎ যখন একটা নিউজ আমাদের সামনে আসতেছে এটা ফেক নাকি সঠিক এটা আমরা বুঝতে পারবো ওই ইনফরমেশনটা কোন সোর্স থেকে আসতেছে এটা যখন আমরা শিওর হব। ঠিক আছে, যদি দেখা যায় আচ্ছা আনোয়ার টিভি এবং যমুনা টিভির বিষয়টা বেশ ইন্টারেস্টিং, দুইটার সেম একদম দেখতে। দ্য ফার্স্ট থিং উই ডু যে একটা নিউজ আমরা দেখতেছি, নিউজটা দেখার পর আমাদের চোখ প্রথমে যায় লোগোটার দিকে, তো চাই দুইটাই তো লাল লোগো, পাশে হচ্ছে যে লেখা থাকে আনোয়ার টিভি অথবা যমুনা টিভি, এটা আমরা আগে দেখি, অস্বীকার করতে পারবো না, এটা আমরা দেখি। তো ইট ওয়ার্কস লাইক দ্যাট যে আমরা ফেক নিউজ সোশ্যাল মিডিয়াতে যেহেতু ছড়ানো হয় অবশ্যই কোনো একটা নিউজ বিশ্বাস করার আগে বা আইডেন্টিফাই করবো কিভাবে, এই সোর্স অফ ইনফরমেশনটা দেখে। তো এই যে প্রশ্ন এটা কি তোমার কাছে কঠিন মনে হয়েছে? কঠিন মনে হওয়ার কথা না, কারণ দেখো দুইটা সেন্টেন্স রয়েছে এখানে কমা দ্বারা যুক্ত, একটা সেন্টেন্স একদম জেনারেল স্টেটমেন্ট বোঝাচ্ছে যার কারণে আমরা এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করছি, প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করছি। স্প্রেড মেনি পিপল যেহেতু প্লুরাল এই জন্য স্প্রেডের সাথে এস টেস কিছুই যোগ হয় নাই, এটা আমাদের সিম্পল ভাবে আছে। এরপরে সেকেন্ড সেন্টেন্সটাতে আইডেন্টিফাই তো ছিল, প্রত্যেকটাতে আইডেন্টিফাই ছিল, অলরেডি তো আমরা দুইটা বাদ দিয়ে ফেলছিলাম। আইডেন্টিফাই যেহেতু রয়েছে একটা হচ্ছে আইডেন্টিফাই একটা হচ্ছে ক্যান বি আইডেন্টিফাইড। তো ফেক নিউজ কিনা এই যাচাইটা তথ্য তো নিজে করতে পারে না, আমরা করি। তো এটা যেহেতু অ্যাক্টিভ ফর্মে হবে না প্যাসিভ ফর্মে হবে, যার কারণে ক্যান বি আইডেন্টিফাইড মানে আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, তো এখন বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের ইংলিশ প্রশ্ন আমরা একটা অলরেডি সলভ করে ফেলেছি। যারা তোমরা এখন ভিডিওটা দেখতেছো তোমরা বলো তো এই জিনিসটা খুব কঠিন মনে হয়? কিন্তু ভাই বিশ্বাস করো এই রকম এমসিকিউ আমরা সঠিক দাগাইতে পারি না জন্য আমরা ফেল করি। তার থেকে মজার বিষয় হলো দেখো, আচ্ছা বলো তো কয়টা আমাদের এমসিকিউ আসে, কয়টা? 15টা। 15টায় 15 মার্ক। এখানে এই যে এমসিকিউ 15 মার্ক ইংলিশ, এখানে কত মার্কে পাস? পাস মার্ক কত? 5-এ 15-এর ভিতরে তোমাকে 5 পাইতে হবে। এবং এই 90% মানুষ, 90% স্টুডেন্ট যারা বি ইউনিটে পরীক্ষা দিচ্ছে তারা এই 5 পাচ্ছে না, এই 15টা এমসিকিউর মধ্যে 5টা সঠিক করতে পারছে না। ক্যান ইউ ইমাজিন? তাও আবার এত সহজ। আমি তোমাদেরকে তো দেখাইলাম। 2 নম্বরটা দেখি আমরা কি আছে। প্রথমটা যদি ক্লিয়ার না হও আবার দেখো, জাস্ট রিল্যাক্স অ্যান্ড বোঝার চেষ্টা করো। ভাই তোমার দুনিয়ার সব জানা লাগবে না, দুনিয়ার সব তথ্য তোমার জানা লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন হয়, কোন প্যাটার্নে হয়, কোন টপিক থেকে রিপিটেডলি আসতেছে এবং ওইগুলো তুমি সলভ করতে পারো কিনা, এইটুকু তুমি যদি বুঝতে পারো, এইটুকু নিয়ে যদি তুমি কনফিডেন্ট হও তোমার চান্স হবে। আমি বলছি তোমার চান্স হবে, তোমার সব জানা লাগবে না, অল্প জানো কিন্তু সঠিক জানো এবং কিভাবে প্রশ্ন সলভ করতে হয় এটা শেখো। ঠিক আছে, ভয় পাওয়া যাবে না। তো নাম্বার 2-তে বলতেছে যে certain serious diseases can be successfully treated dash detected in an initial stage। অর্থাৎ সার্টেইন সিরিয়াস ডিজিজেস মানে কিছু নির্দিষ্ট, সিরিয়াস মানে খুব গুরুতর, ডিজিজেস মানে রোগ, ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড একদম সফলভাবে নিরাময় করা যায়, ডিটেক্টেড চিহ্নিত করা, এই ডিটেক্টেড মানে কি চিহ্নিত করা, ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়াল স্টেজ মানে কি শুরুর দিকে, মানে প্রথম অবস্থায় যদি চিহ্নিত করা যায় তাহলে অনেক সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড মানে ভালোভাবে একদম নিরাময়, একদম সফলভাবে নিরাময় করা সম্ভব যদি প্রথম স্টেজে আমরা সেটা ডিটেক্ট করতে পারি। আমি কিন্তু বারবার বাংলা একটা কথা বলছি, যদি। দেখো তো এখানে কোথাও আছে যদি? ইফ কোথাও আছে? নাই। তো আমাদের যেহেতু একটা গ্যাপ রয়েছে অলরেডি, আমরা বাংলা যখন মানে মনে মনে মিনিং করব তখন বুঝতে পারছি এখানে কিছু একটা মিসিং। এখানে বলতেছে সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, এটা হচ্ছে যে আমাদের একটা কথা এবং একটা শর্ত দেওয়া হচ্ছে যদি ইনিশিয়াল স্টেজে চিহ্নিত করা যায়। যেমন আমি তোমাদের যখন এই ক্লাসটা নিচ্ছি, তুমি যখন এই ক্লাসটা দেখতেছো, আমি আশা করব তখন তোমার অ্যাডমিশন জার্নি মাত্র শুরু হচ্ছে, রাইট? তোমার অ্যাডমিশন জার্নি শুরু হচ্ছে, তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা অথবা দিয়েছো মাত্র, ঠিক আছে? এমন না যে পরীক্ষার আগের দিন দেখতেছো। তো যেহেতু তুমি এই প্রশ্ন সলভিং ক্লাসটা দেখতেছো কখন? অনেকদিন আগে থেকে, ঠিক আছে? ইনিশিয়াল স্টেজে দেখতেছো, অ্যাডমিশন নিয়ে তোমার ভাবনা যখন শুরু হচ্ছে ইন্টারমিডিয়েটের পরপরই, ওই সময় যে ভিডিওটা দেখছো না, আমার এই ক্লাসটা দেখছো না, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল স্টেজ। এই স্টেজে যখন তুমি বুঝতে পারবে আমি কেমনে পড়াচ্ছি, আমার প্রশ্ন সলভিং কেমন, ইংলিশ প্রশ্ন তোমার কাছে কঠিন ফিল করাবো না, দ্যাটস মাই কমিটমেন্ট। বুঝতে পারছো?
তো ইনিশিয়াল স্টেজে আমি তোমাকে এই বিশ্বাসটা তোমার ভিতরে গ্রো করাবো যে ইংলিশে তুমি পাস করবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, ঠিক আছে? তো ইনিশিয়াল স্টেজে যদি আমরা কোনো কিছু আইডেন্টিফাই করতে পারি বা ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা হচ্ছে যে সাকসেসফুলি এটা ট্রিট করতে পারবো। এটা একটা শর্ত না? কি বোঝাচ্ছে বলো তো? একটা শর্ত বোঝাচ্ছে না? একটা শর্ত যে ইনিশিয়াল স্টেজে ডিটেক্ট করতে পারলে এই সিরিয়াস ডিজিজ গুলা সাকসেসফুলি ট্রিট করা সম্ভব। তো শর্ত বোঝাইলে আমাদের কি বসে? আমরা কিন্তু এখন অপশন দেখি নাই। আমি যখন এই প্রশ্নটা সলভ করছিলাম তখন এই যে আমি যেভাবে পড়িয়ে দিলাম না, আমি এইভাবেই পড়ছিলাম, বিশ্বাস করো আমি এইভাবেই পড়েছিলাম। যখন আমি এই লাইনগুলা পড়তেছি তখন দেখতেছি এখানে তো একটা শর্ত আছে, আমি বারবার বাংলায় বলতেছি যদি, কিন্তু এখানে তো যদি নাই। দেন আমি অপশনে আসছি এবং খুঁজছি যে আচ্ছা আমাদের মানে শর্ত বোঝায় এমন কি কি আছে। তো আমরা এখানে অপশনে আসি, প্রথম অপশন দেওয়া আছে ইফ মানে যদি, বি নম্বরে আছে লিস্ট মানে যদি না, আর ওয়েদার মানে হচ্ছে যে অন্যথায়, আনলেস মানে যদি না। তাইলে দেখো তো এখানে কোনটা হবে? আমি কিন্তু বাংলায় অনেকবার বললাম, রিপিটেডলি বললাম, এইটা আর এইটা হচ্ছে সিমিলার মিনিং, সিমিলার মিনিং যদি না, এটা হচ্ছে অন্যথায়। তাহলে এই তিনটাই সিমিলার মিনিং, যদি না এবং অন্যথায় তিনটা একই জিনিস। কিন্তু ইফ এটার মানে হচ্ছে যদি। আমরা এটা জানি না যে শর্ত বোঝাইলে আমরা ইফ ইউজ করি, এটা তো আমরা জানি। তো এখানে তাহলে আমাদের কি হচ্ছে? ইফ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আমি দুইটা প্রশ্ন তোমাদের সলভ করিয়ে দিয়েছি। প্রথমটা তোমরা দেখেছো, টেন্সের ইউজ ছিল, এবং 2 নম্বরটা তো আরো সহজ, যে একটা শর্ত বোঝাচ্ছে, এই তিনটা দ্বারা বোঝাচ্ছে যে যদি না বা অন্যথায়। আর এখানে হচ্ছে যে ইফ মানে পজিটিভ একটা শর্ত বোঝাচ্ছে, আর এই তিনটাও শর্ত বাট নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ শর্ত। এখানে তো আমাদের নেগেটিভ কিছু নাই যে আমরা হচ্ছে যে নেগেটিভ চিন্তা করব। এখানে আছে যে যদি আমরা ইনিশিয়াল স্টেজে রোগ ডিটেক্ট করতে পারি তাহলে এটা সাকসেসফুলি ট্রিট করা সম্ভব। এটা খুব ইজি ছিল, এটা নিয়ে টাইম ওয়েস্ট করার কোনো মানে নাই। তোমরা অলরেডি 2 আউট অফ 2 এখানে পারতে। লিস্ট আমার এই ক্লাস করার পরে যদি এই রুলসে বা এই টাইপের প্রশ্ন তোমার সময় আসে, আমি বিশ্বাস করি তুমি এইগুলা সলভ করতে পারবা। মানে অলরেডি তুমি প্রথম দুইটার মধ্যে দুইটাই কারেক্ট করে ফেলছো, তোমার পাস করতে আর লাগে 3টা এমসিকিউ। 13টা প্রশ্নের মধ্যে 3টা এমসিকিউ সঠিক করতে পারলে তুমি পাস করবা, যেটা 90% স্টুডেন্ট করতেছে না, ঠিক আছে? আর আমার এই ক্লাস করার পরে, আজকের এই ক্লাস করার পরে 15টা এমসিকিউ সলভ করার পরে তোমার মধ্যে এই বিশ্বাস আসবেই যে তুমি 15তে 5 পাবা, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখো। নাম্বার 3 তে কি আছে? I dash to call the customer service of my bank all the morning but I cannot get through। অর্থাৎ কাস্টমার সার্ভিসে আমি সকাল থেকে ফোন দিচ্ছি, এই যে ব্যাংকের কাস্টমার সার্ভিসে আমি সকাল থেকে ফোন দিচ্ছি, বাট আই ক্যান নট গেট থ্রু। আমি পৌঁছাইতে পারছি না বা ওদের রিচ করতে পারতেছি না। গেট থ্রু মানে কি? ওদের মানে রেসপন্স পাচ্ছি না এখনো, তাই না? যোগাযোগ করা যাচ্ছে না ওদের সাথে। তো কাস্টমার সার্ভিসে অনেক সময় এমন হয় যে আমরা ট্রাই করেও সার্ভিসটা পাই না বা ওদের সাথে যোগাযোগ করতে পারি না। তো এইখানে উনি কি বলতেছে, মানে আমার কথাই বলতেছি আর কি, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল দ্য মর্নিং। এখানে কিন্তু একটা সময় আছে, টাইম, একটা টাইম উল্লেখ করা আছে না, কখন থেকে আমি একটা কাজ করতেছি, টাইম উল্লেখ করা আছে না। তার মানে আমরা যদি সহজে এখানে বোঝার চেষ্টা করি, আমি স্বাভাবিকভাবে বলতেছি যে আমি সকাল থেকে একটা কাজ করতেছি কিন্তু এটা করতে পারছি না। সময়টা বলছি না, সকাল থেকে এখনো চলমান। আমি বলি নাই যে আমি গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত ট্রাই করছি, এটা কিন্তু বলি নাই। আমি বলছি সকাল থেকে আমি ট্রাই করছি। আমি যদি বলি সকাল থেকে আমি দাঁড়িয়ে আছি এখনো সে আসলো না, তার মানে সকাল থেকে আমি দাঁড়ানো শুরু করছি এখনো কিন্তু বসি নাই, সে আসে নাই, ঠিক আছে? প্রেজেন্ট রয়েছে এখনো, বিষয়টা বুঝছো? এখন আমরা অপশনে আসি, হ্যাড বিন ট্রাইং। তোমরা আগে একটা জিনিস ক্যাপচার করো মাথায়, যে এটা কিন্তু এখনো প্রেজেন্টে রয়েছে। অল মর্নিং ও বলতেছে আজকে, মানে সকাল থেকেও কল দিচ্ছে, গেট থ্রু করতে পারছে না, পৌঁছাইতে পারছে না। তো সকাল থেকে যেহেতু করতেছে, এটা প্রেজেন্ট, কোনো ডাউট আছে? এটা হচ্ছে প্রেজেন্ট। কিন্তু প্রথম অপশনটাতে দেখো আমাদের কি আছে? হ্যাড আছে, তার মানে এটা হবে না, এটা বাদ। তো উড বি ট্রাইং, অল মর্নিং থেকে ও ট্রাই করবে নাকি করছে? করতেছে না, তাহলে এটাও হবে না। তুমি বুঝতেছো, একদম ইজি। ট্রাইড, এটাও পাস্ট। দেখো তুমি যদি শুরুতেই বুঝতে পারো এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে তুমি প্রথম 3টা অপশন একদম ইজিলি বাদ দিয়ে ফেলতে পারবা। দেখো প্রথমটাতে পাস্ট, এইটাতে পাস্ট, এখানে রয়েছে উড বি ট্রাইং, চেষ্টা করে থাকবো, কোনো কথা। প্রেজেন্ট টেন্সে রয়েছে, তুমি প্রেজেন্ট টেন্সটা খুঁজবা। এই যে দেখো এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, একটাতেই প্রেজেন্ট টেন্স রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এত কঠিন কে বলে? কনফিউজ রয়েছে তুমি, এখানে প্রেজেন্ট হবে এটা তুমি বুঝতে পারছো, এবং এই 3টাই আছে পাস্টে।
তুমি তিনটা ইজিলি বাদ দিয়ে ফেলতে পারছো, তোমার মাথায় ঘামানো লাগতেছে না। ইউ নিড লেস দেন 1 মিনিট টু সলভ দিস অ্যান্ড দিস ওয়ান টু, রাইট? আর প্রথমটাও তোমার সময় লাগছে এই তিনটা, বলো তুমি এই তিনটা যদি তুমি বুঝে থাকো তাহলে সলভ করতে 3 মিনিট লাগবে না আমার মনে হয়, লাগবে? এখানে আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং, এই পর্যন্ত পড়ার পরে তুমি বুঝবা যে এটা হচ্ছে এখনো পাস্ট হয়ে যায় নাই। তারপরে যা আছে আছে, বাট আই ক্যান নট গেট থ্রু, এখানেও ক্যান নট রয়েছে, এটা দেখেও বুঝতেছো যে এটা এখনো প্রেজেন্ট। এখানে যদি কুড নট থাকতো তুমি বুঝতে যে এটা পাস্ট, এখানেও ক্যান নট রয়েছে, এটা প্রেজেন্ট। তুমি যখন একবার রিডিং পড়ার পরে, একবার এই প্রশ্নটা পড়ার পরে বুঝে ফেলছো যে না এটা হচ্ছে যে প্রেজেন্টে আছে, এবং তোমার উত্তরটাও হবে প্রেজেন্টে, কারণ এখানে হচ্ছে আমাদের কি লাগবে, ভার্ব লাগবে, ভার্বটা হবে প্রেজেন্টে। তখন তুমি অপশনের দিকে তাকাইলেই বুঝবা যে এইটা বাদে প্রেজেন্টে আর নাই কিছু। 30 সেকেন্ড লাগবে তোমার এটা সলভ করতে, কমও লাগতে পারে যদি তুমি এই পড়াতে অনেক ফাস্ট হও। অনেকে আছে যে এই লাইন পড়তে 5 সেকেন্ডও লাগে না, অনেকের 20 সেকেন্ড লাগতে পারে, এটার উপরে ভ্যারি করে, বাট খুব বেশি সময় লাগবে না। এখন তুমি আমাকে বলো এই 2 আউট অফ 2 এটা কি এখন 3 আউট অফ 3 হবে? বলো তো, 3 আউট অফ 3 হবে না? একদম ইজি। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশন, অর্থাৎ আমার সময়ের প্রশ্ন। এইগুলা তোমার কাছে কঠিন লাগছে? সহজ লাগে নাই? একদমই সহজ। পুরো 4 মাস বা 3.5 মাস, 3 মাস যেটাই বলো, এই সময়টা ধরে তুমি যদি 15 থেকে 20টা টপিক এইভাবে প্র্যাকটিস করো, আমি যেভাবে করিয়ে দিচ্ছি, প্রশ্ন সলভিং করিয়ে দিচ্ছি, এভাবে আমি যদি তোমাকে প্র্যাকটিস করাইতে পারি, তুমি বিশ্বাস করো না যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশে পাশ করবা? করো না? করা উচিত, কারণ এখানে অলরেডি আমি 3 আউট অফ 3 তোমাকে বিশ্বাস করাইছি যে এই তিনটা তুমি আমার এই ক্লাসটা করে পরীক্ষার হলে থাকা অবস্থায় তিনটা সলভ করতে পারতে, আমি বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি যে তোমরাও পারবা, ইনশাল্লাহ তোমরাও পারবা।